নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন ঋতু ভট্টাচার্যের কলমে গোয়েন্দা এশা সিরিজের গল্প বৃষ্টিময় প্রতিশোধ। গল্প পাঠে আবির, এশার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, জয়ন্তর ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, মিলনের ভূমিকায় মৃন্ময় মান্না, ছোটনের ভূমিকায় জয় দাস, পুলিশ অফিসার বিনয় ও মনোজের ভূমিকায় জয় ভট্টাচার্য, উদিতির ভূমিকায় বর্ণালী দেববর্মন, সেক্রেটারি ভূমিকায় সুদীপ্ত সরকার, অশোকের ভূমিকায় আয়ুষ ঠাকুর, সুকান্তর ভূমিকায় সৌমজিৎ, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন ঋতু ভট্টাচার্যের কলমে বৃষ্টিময় প্রতিশোধ। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সবেমাত্র রাত 10টা, কিন্তু তাও চারিদিকে থমথমে নিস্তব্ধতা। নিজে ডিনারটি গরম করে সোফায় বসে টিভি দেখতে দেখতে খেতে সবে আরম্ভ করেছিল এশা, তখনই হঠাৎ তীব্র স্বরে বেজে উঠল কলিং বেল। বিরক্তিতে কপাল কুঁচকে উঠল এশার। ধীরে সুস্থে খাবার টেবিলে রেখে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে যাকে দেখলো তাকে দেখে বিরক্ত ভাবটা হাওয়া হয়ে গেল। কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে বাইরে জয়ন্তবাবু, বেচারা ঠান্ডায় কুপোকাত। এশা তাড়াতাড়ি বলল, আরে আপনার এই কি অবস্থা, ভেতরে আসুন শিগগির। জয়ন্তবাবু তখনও ঠান্ডায় কাঁপছে। এশা একটা শুকনো টাওয়েল নিয়ে এলো। নিন নিন, ধরুন ভালো করে, মাথাটা মুছে নিন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি, দাঁড়ান। খানিক বাদে এশা কফি নিয়ে বসার ঘরে এসে দেখল জয়ন্ত থমথমে মুখে সোফায় বসে আছে। এশা বুঝতে পারল নিশ্চয়ই কোনো বড় সমস্যা হয়েছে। নিন, কফিটা খেয়ে নিন, ঠান্ডাটা একটু কমবে। ধন্যবাদ। এশা সোফায় বসলো। কফিতে চুমুক দিয়ে জয়ন্ত বলল, সরি মিস এশা, আপনাকে এত রাতে বিব্রত করলাম। আসলে একটা জরুরি বিষয় আপনার সঙ্গে কথা বলতে এসেছি, হাতে একদম সময় নেই, তাই বাধ্য হয়ে এত রাতে আসতে হলো। এদিকে বৃষ্টির তেজ তো কমছেই না। ইটস ওকে, কিন্তু আমি আপনার কথা শোনার আগে যদি আমার ডিনারটা শেষ করি তাহলে সমস্যা হবে কি? এ কি, আপনি এখনো ডিনার করেননি? না না, আসলে সবেই বসেছিলাম, তখনই আপনি এলেন। কি কাণ্ড! আরে এখনই শেষ করুন, আমি অপেক্ষা করছি। আপনি খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। এশা খাবারের প্লেট নিয়ে বসলো। জয়ন্ত ভ্রু কুঁচকে বলল, এগুলো তো সব অর্ডার করা খাবার, আপনি বাড়িতে রান্না করেন না? এশা অপ্রস্তুত হয়ে বলল, মানে আমি আসলে রান্না করতে পারি না। জয়ন্তবাবুর মুখে এতক্ষণে হাসি ফুটল। যাক, আপনার অন্তত একটা খামতি পাওয়া গেল। আমি তো ভেবেছিলাম আপনি সব কাজই পারেন। এশা চোখ সরু করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার খাবারে মনোযোগ দিল। মিনিট 10 মধ্যে খাওয়া শেষ করে সব গোছগাছ করে সোফায় এসে বসলো। হ্যাঁ, এবার বলুন, এত রাতে এখানে হন্তদন্ত হয়ে আসার কারণ কি? মৃগাঙ্ক চৌধুরীর নাম শুনেছেন? মৃগাঙ্ক বাবু? হ্যাঁ, উনি তো বেশ নাম করা উকিল, আদালত চত্বরে বেশ অনেকবার ওনার কথা শুনেছি, খুব দুধে উকিল। তা ওনার আবার কি হলো? মৃগাঙ্ক বাবু খুন হয়েছেন। খুন? উনি খুন হয়েছেন? সে কি, কখন? হেই রে, এটা নিয়ে তো বেশ জল খোলা হবে, মিডিয়া তো হামলে পড়লো বলে। একদম ঠিক বলেছেন, আজ সন্ধ্যায় খুন হয়েছে। এখনো মিডিয়ার কানে খবরটা যায়নি, কিন্তু কাল সকাল থেকে ওরা সবটাই জানতে পারবে। হ্যাঁ, তা তো বটেই। এখন সব থেকে ঝামেলায় আছি আমি, বুঝলেন? কারণ কেসটা আমার ঘাড়ে এসে পড়েছে। এতক্ষণে এসা বুঝলো ব্যাপার সত্যিই সিরিয়াস। মৃগাঙ্ক চৌধুরী, বয়স 50 থেকে 55-র মধ্যে, আদালত চত্বরে এনার নাম জানে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।
জাঁদরেল উকিল প্রতিপক্ষকে কথার জালে এমন জড়ান যে অপরাধী বাধ্য হয় নিজের দোষ স্বীকার করতে। ওকালতি জীবনে খুব কম কেস আছে যেটা তিনি হেরেছেন। এই লোককে সামনে সবাই সমীহ করে চললেও ভেতরে ভেতরে এনার ওপর অনেকের ক্ষোভ জমে আছে। সেটা হতে পারে সেসব ব্যক্তি যাদের তিনি কেসে হারিয়ে শাস্তি পাইয়েছেন, আবার হতে পারে তার সহকর্মীরা যাদের তিনি বারবার পরাজিত করেছেন। বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ী সবার সাথে এনার আলাপ ছিল, তাই এই ব্যক্তির মৃত্যুতে যে শোরগোল হবে সেটা অস্বাভাবিক নয়। আর যেহেতু জয়ন্ত এই কেসের ইনচার্জ, তাহলে বেচারাকে অনেক ধকল সইতে হবে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে এশা বলল, আপনি আমার কাছে কি সাহায্য চান? বুঝতেই পারছেন অনেক বড় সমস্যার মধ্যে পড়েছি। এই কেস আমার একার পক্ষে সলভ করা সম্ভব নয়। আমার আপনার সাহায্য খুব দরকার। কিন্তু আমি এখানে কি করতে পারি? আমি একজন সিক্রেট সার্ভিসের সদস্য। পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবো না আমি। এর জন্য তো অনুমতি লাগবে। আপনাকে সামনে থেকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু একটু আমাকে সাহায্য করবেন, ব্যাস। এশা কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর জয়ন্তর দিকে তাকাল। বেচারার মুখ চোখ শুকিয়ে গেছে। এশার মনটা খারাপ হয়ে গেল। ফুঁস করে একটা শ্বাস ফেলে বলে উঠল, ঠিক আছে, আমি রাজি। এবার বলুন খুনটা কিভাবে হয়েছে? জয়ন্ত লাফিয়ে উঠে এশার হাত ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম আপনি আমায় ফেরাবেন না। ঠিক আছে ঠিক আছে। পরের দিন সকাল, এখনো আকাশ মেঘে ঢাকা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এশা তৈরি হয়ে নিল। গাঢ় নীল রঙের শার্ট আর কালো রঙের জিন্স, কোমরে গোঁজা রিভলভার। ঠিক 9টা বাজতেই ঘর থেকে বের হয়ে এলো। মিনিট 20 মধ্যেই পৌঁছে গেল জয়ন্তবাবুর থানায়। ভেতরে ঢুকে দেখলো দুজন কনস্টেবল বসে আছে আর একজন অফিসার চেয়ারে বসে ঢুলছে। এশা সোজা গিয়ে সেই অফিসারের সামনে গিয়ে বসলো। অফিসার ধর্মড়িয়ে উঠে বসলো। এশাকে তীক্ষ্ণ স্বরে বলল, একে আপনি কি চান? কিছু কথা ছিল মৃগাঙ্ক চৌধুরী কেস নিয়ে। মানে কি? আমি কেন আপনাকে কেস রিলেটেড কোনো কথা বলবো? কি আপনি? এশা এবার পকেট থেকে নিজের কার্ডটি বের করে অফিসারের সামনে রাখলো। অফিসার ভূত দেখার মতো চমকে উঠে তড়াক করে দাঁড়িয়ে গেল। একটা সেলিউট ঠুকে বলল, সরি সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আমি চিনতে পারিনি আপনাকে। আপনি চা কফি কিছু খাবেন? এবার কি আমার প্রশ্নগুলো করতে পারি? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই। বেশ, কেস রিলেটেড কি কি খবর পেয়েছেন? তেমন কিছু না ম্যাডাম, কেসটা খুব কমপ্লিকেটেড, হাই প্রোফাইল কেস। এই মিডিয়া জানতে পেরে খুবই বিরক্ত করছে। ওনার খুনটা ঠিক কিভাবে হয়েছে জানতে পারি? ভদ্রলোক খুব ডিসিপ্লিন ছিল ম্যাডাম, সময়ের কাজ ওই সময় করত। প্রতিদিন সন্ধ্যে 7টায় বাসায় ফিরত ওই কোর্ট চত্বর থেকে। সেদিনও একই কাজ করেছিলেন, তবে সেদিন ওনার সাথে একজন লোক এসেছিল। কি সেটা খবর পাইনি। ওই লোক ওনার বাসায় রাত 8টা অব্দি ছিলেন। এই খবর ওনার বাড়ির লোক ওই ছোটন বলেছে। ছোটন তখন রান্নার কাজ করছিল, আমাদের জন্য নাকি ও চা দিয়ে গেছিল। তবে সেটা ওই রুমের বাইরে থেকেই। বিয়াঙ্গবাবু নিজেই দরজার বাইরে থেকে চা নিয়ে গিয়েছিলেন, তাই ছোটন ওই লোকের মুখটা দেখতে পায়নি। ওরা বসেছিল ওই বিয়াঙ্গবাবুর লাইব্রেরিতে। 9টা নাগাদ বিয়াঙ্গবাবু ডিনার করেন, কিন্তু সেদিন নিচে নামলেন না, তাই ছোট ওনাকে ডাকতে ওই লাইব্রেরি গেল। দরজা খোলাই ছিল। ভেতরে গিয়ে ছোট দেখে ওই বিয়াঙ্গবাবু মেঝেতে পড়ে আছে। তখন সে হন্তদন্ত হয়ে পুলিশে কল করলো। আমরা ওই লোকটার চেহারা সম্পর্কে কোনো ডিটেলসই পাইনি ম্যাডাম, কারণ ছোট তাকে দেখেনি। আর মৃগাঙ্কবাবু তো। আচ্ছা, বুঝলাম। ওনার মৃত্যুটা ঠিক কিভাবে হয়েছে, মানে ডিটেলসটা আমাকে একটু বলুন। ম্যাডাম, ওনাকে প্রথমে বিষ খাওয়ানো হয়েছে। ওনার পেটে বিষ পাওয়া গেছে। ডাক্তারের ধারণা উনি চা খেয়েছিলেন, ওই চায়ের মধ্যেই বিষ ছিল। এরপর ওনাকে আবার মাথায় চড়ে আঘাত করা হয়। আঘাতের কারণে উনি মূলত অজ্ঞান হয়ে যান, কিন্তু মারা যান বিষের প্রভাবে। তার মানে ওনাকে প্রথমে বিষ খাওয়ানো হয়, তারপর ওনার মাথায় আঘাত করা হয়।
এক্ষেত্রে খুনি ইনশিওর ভাবে খুনটা করতে চেয়েছিল। হ্যাঁ ম্যাডাম, আমারও তাই মনে হয়। এর মধ্যে জয়ন্তবাবু পুলিশ স্টেশনে এসে পৌঁছালেন। এশাকে দেখেই ওনার মুখে হাসি ফুটে উঠল। আরে আপনি এসছেন, ধন্যবাদ ধন্যবাদ। অফিসার ভদ্রলোক অবাক হয়ে জয়ন্তকে জিজ্ঞেস করলো, আপনি চেনেন ম্যাডামকে? হ্যাঁ চিনি। তা ম্যাডাম কি চা কফি কিছু নিয়েছে? এসবের দরকার নেই, চলুন, আমাদেরকে এখনই বেরোতে হবে, অনেক কাজ বাকি আছে। আসুন। কোথায় যাব? মৃগাঙ্কবাবুর বাড়িতে যাব, ওখানেই আমাদের অনেক কাজ আছে। বেশ, চলুন। মিনিট 20 মধ্যে ওরা পৌঁছে গেল মৃগাঙ্কবাবুর বাড়িতে। বেশ বড় বাড়ি, কমপক্ষে 20-25 বছরের পুরনো দোতলা বনেদি আমলের বাড়ি। 2-3 জন পুলিশ তখন বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তারা জয়ন্তকে দেখে স্যালিউট করলো। এশা আর জয়ন্ত বাড়িতে প্রবেশ করলো। তারা সোজা চলে এলো সেই ঘরে যেখানে মৃগাঙ্কবাবুর মরদেহ পাওয়া গিয়েছিল। ঘরটা একটা ছোটখাটো লাইব্রেরি, বেশ অনেকগুলো বই তাকে সাজানো রয়েছে এবং কিছু বই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া ঘরে রয়েছে একটা টেবিল আর 3টে চেয়ার। টেবিলের ওপর তখনও চায়ের ট্রে দেখা যাচ্ছে, আর তাতে আধ খাওয়া চা আর সিগারেটের পোড়া টুকরো। মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ এখনো দেখা যাচ্ছে। এসব ভালো করে চারদিকটা ঘুরে ঘুরে দেখলো। এরপর মেঝেতে বসে ভালো করে কি জানি পরীক্ষা করলো। তারপর টেবিলটা মনোযোগ দিয়ে দেখলো। আচ্ছা, মৃগাঙ্কবাবু কি সিগারেট খেত? হ্যাঁ খেত, আমি শুনেছি। আচ্ছা, আমাকে একটু সময়টা ক্লিয়ার করুন তো। মৃগাঙ্কবাবু অফিস থেকে ঠিক 7টা বাজে ওই রকম নাগাদ ফিরেছেন, সাথে ছিল ওই নাম না জানা ব্যক্তি। এরপর তারা ঘন্টাখানেক ঘরে বসে কথা বলেছে। এর মধ্যে একবার বাড়ির কাজের লোক এসে ওদেরকে চা দিয়ে গেছে। এরপর 8টা নাগাদ ওই লোক বেরিয়ে যান। 9টা নাগাদ ছোটন ঘরে এসে দেখেন মৃগাঙ্কবাবু পড়ে আছেন। এরপর উনি পুলিশে ফোন করেন। এবার আমাকে একটা কথা বলুন, ছোটন ঠিক কটার সময় পুলিশকে খবর দিয়েছে? আমি যতদূর জানি ছোট ওই 9:30টার দিকে ফোন করেছিল। কিন্তু ফোন করতে ছোটনের আধ ঘন্টা সময় কেন লাগলো? তা তো জানি না। আমি ছোটনের সাথে কথা বলতে চাই, একটু ডেকে পাঠান। আর হ্যাঁ, কালকে তো সন্ধ্যা থেকেই বৃষ্টি পড়ছিল। তাহলে আমি একবার বাইরের দিকটাও দেখতে চাই। বেশ, চলুন। এশা জয়ন্তবাবুর সাথে বাগানে নেমে এলো। বেশ একটা বড় বাগান, চারপাশে ফুটে আছে অনেক রকমের ফুল। বৃষ্টি হওয়ার দরুন চারপাশটা বেশ সতেজ লাগছে। এশার চোখ অবশ্য সেদিকে নেই, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাগানের মাটির দিকে। খুব মনোযোগ দিয়ে বাগান থেকে শুরু করে বাড়ির গেট অবধি একবার দেখে আসলো, আবার সেখান থেকে বাড়ির সদর দরজা অবধি ঘুরে আসলো। প্রায় 10 মিনিট এভাবে ঘোরার পর অবশেষে বলল, ঠিক আছে, চলুন এবার ছোটনের সাথে কথা বলা যাক। কি বুঝলেন সেটা বলবেন না? বলবো, তবে এখানে না, চলুন। তারা আবার আসলো বসার ঘরে। খানিক বাদে একটা ছেলে ঘরে প্রবেশ করলো। লিকলিকে চেহারা, মাঝারি গড়নের হালকা হালকা দাড়ি মুখে, আর কদম ছাট চুল। চোখে মুখে একটা কৌতুকের ছাপ। সে এসে জয়ন্ত আর এশার সামনে দাঁড়ালো। মিস সেন, এই ছেলেটাই হলো ছোটন, মৃগাঙ্কবাবুর বাড়িতে কাজ করে। যে প্রশ্নগুলো করব তার সংক্ষিপ্ত উত্তর দেবে, কিন্তু কোনো মিথ্যে নয়, ওকে? কথাটা এসে এমন শীতল আর গম্ভীর গলায় বলল যে এক মুহূর্তের জন্য জয়ন্ত অবধি থতমত খেয়ে গেল। ছোটনের মুখে একটু আগে অবধি যে কৌতুকের ছাপ ছিল তা নিমেষেই দূর হয়ে সেখানে দেখা দিল ভয়ের ছাপ। তার যে আত্মা শুকিয়ে গেছে এটা বোঝা গেল। সে কোনোভাবে ঢোক গিলে বলল, বলুন। কাল রাতে কটার সময় তোমার সাহেব ফিরেছিল? 7টা। তখন তার সাথে কে ছিল? একজন লোক। কে সে? জানি না ম্যাডাম। দরজা কে খুলেছিল? আসলে বাবুর কাছে একটা চাবি থাকে, যেটা দিয়ে ওই বাড়ির সব দরজা খোলা যায়। বাবু রোজ সেটা দিয়েই ঘরে ঢোকেন, আমার দরজা খুলতে হয় না। তোমাকে চা দিতে কে বলেছিল? বাবু খানিক বাদে রান্নাঘরে এসে বলে, লাইব্রেরিতে 2 কাপ চা পাঠিয়ে দিস। আমি তখন বুঝতে পারি বাবুর সাথে কেউ একজন এসেছে। আমি তখন চা বানিয়ে উপরে উঠে দরজায় টোকা দিই।
দিতেই বাবু বের হয়ে এসে আমার হাত থেকে ট্রে নিয়ে দরজা বন্ধ করে দেয় আবার। হুম, তখন কি তুমি কোনোভাবে সেই লোককে দেখেছিলে? না, তুমি বললে সেই লোক 8টা নাগাদ বেরিয়ে যায়, এই কথা তুমি কি করে জানলে? আমি তখন দরজা খোলার আওয়াজ পাই রান্নাঘর থেকে, তারপর বাবুর গলার আওয়াজ। কি বলেছিলেন তোমার বাবু? কাকে যেন বলছিল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই বাড়ির দারোয়ান নেই? আসলে কানাই দাদার অসুখ, তাই ছুটিতে আছে। এই বেটা, এত কথা তো আগে বলনি, আজ একদম গড়গড় করে বুলি ফুটছে দেখছি। ছোটন, তুমি যাও, আর খবরদার এই বাড়ি ছেড়ে এক পাও বাইরে যাবে না। ছোটন চলে যেতেই এশা বলল, অনেক কিছু বুঝতে পারলাম, আপনি এখন আমার কথা মন দিয়ে শুনুন। আপনি মৃগাঙ্গবাবুর অফিসে যান, উনি সম্প্রতি কি কি কেস নিয়ে কাজ করছিলেন তার ডিটেলসটা আমার চাই, আর ওনার পরিবারের ব্যাপারে খোঁজ নিন। আর এই ছোকরা, একে কিন্তু খুব নজর রাখবেন, কোথাও যেতে যেন না পারে। আপনি আজ সন্ধ্যায় আমার সাথে দেখা করুন, যা বলার সেখানেই বলবো। বেশ, ঠিক আছে। চলুন এবার যাওয়া যাক। দুজনে বাইরে বেরিয়ে আসলো। এশা একবার থমকে দাঁড়িয়ে পকেট থেকে নিজের ফোনটা বের করে বাগান, সদর দরজার গেটের মেঝের কয়েকটা ছবি নিল। একটু প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করলাম। বিকেল থেকে আবার তুমুল বৃষ্টি শুরু হয়েছে। এশা চিন্তায় পড়ে গেল, জয়ন্ত এই বৃষ্টির মধ্যে কাজগুলো করতে পারবে তো? সন্ধ্যে 6:30টায় এশার ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। এশা তাড়াতাড়ি দরজা খুলে দেখলো জয়ন্ত দাঁড়িয়ে আছে, কাক ভেজা অবস্থা, কিন্তু মুখে সেই চিরচেনা হাসি। এশা কড়া গলায় বলল, আপনার সমস্যা কি বলুন তো? আবার ভিজে ভিজে এসেছেন? হাহ, মানে নিউমোনিয়া বাঁধিয়ে শান্তি পাবেন নাকি? আরে আমি কি করব বলুন, কাজ শেষে বাইকে উঠে যেই বসলাম তক্ষুনি বৃষ্টিটা শুরু হয়ে গেল। হয়েছে, বুঝতে পারলাম। আসুন ভিতরে আসুন। এশা একটা শুকনো টাওয়েল জয়ন্তের হাতে দিয়ে 2 কাপ গরম কফি বানিয়ে সোফায় বসল। কফিতে চুমুক দিয়ে এশা বলল, নিন, কফিটা শেষ করুন। ধন্যবাদ। ও হ্যাঁ, আপনি যা যা বলেছেন সব খুঁজে বার করেছি কিন্তু। বাহ, তাহলে তো ভালোই। কি জানতে পারলেন? মৃগাঙ্কবাবু এখন আর আগের মতো খুব একটা কেস একসাথে নেন না। আমি খবর নিয়ে জানতে পারলাম বর্তমানে উনি 3টে কেস নিয়ে কাজ করছিলেন। 1 নম্বর হলো সুকান্ত কুমার অ্যাক্সিডেন্ট কেস, 2 নম্বর উদিতি চৌধুরী ডোমেস্টিক ভায়োলেন্সের কেস, 3 নম্বর খালেদ মোশাররফ প্রতারণা কেস। এর মধ্যে 1 নম্বর কেসটা বেশ হাই প্রোফাইল। আমি 3টে কেসেরই ডিটেলস শুনতে চাই। তেমন ডিটেলস পাইনি, আসলে কেসের ফাইলগুলো সব মৃগাঙ্কবাবুর লকারে, সেটা এখনো খোলা যায়নি। তবে আমি যেটুকু জানতে পেরেছি তা বলছি। সুকান্ত কুমার সিনেমা জগতের একজন বড় নাম, উনি একজন ফিল্ম ডিরেক্টর। ওনার ওপর আরোপ করা হয়েছে উনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে একজন মধ্যবয়স্ক নারীর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই মহিলা এখন কোমায়। মহিলাটির ছেলে সুকান্ত কুমারের বিরুদ্ধে কেস করেছেন এবং সেই ছেলের উকিল হচ্ছে মৃগাঙ্কবাবু। আমার মনে হয় এই কাজটা সুকান্ত কুমারের, নিজেকে বাঁচাতেই এই খুন করেছে। ওই সুকান্ত কুমারের পাওয়ার নেহাত কম নয়। বাকি কেসগুলো? ওই উদিতি চৌধুরী ডোমেস্টিক ভায়োলেন্স কেস একটা পাতি নারী নির্যাতন কেস। উদিতি চৌধুরী ওনার হাজব্যান্ড অশোক মিত্রের নামে এইটাই অভিযোগ করেছেন যে অশোক মিত্র ওনাকে শারীরিক আর মানসিকভাবে নির্যাতন করে। এটা খুবই সাধারণ কেস, আর অশোক মিত্রের খুব তাড়াতাড়ি শাস্তি হবে। আর বাকি রইল ওই খালেদ মোশাররফের প্রতারণা কেস, এটা ভাইয়ে ভাইয়ে মামলা। খালেদ মোশাররফ আর খলিল মোশাররফ 2 ভাইয়ের জমি জমা নিয়ে মামলা। সেখানে খালেদের পক্ষের উকিল হচ্ছে মৃগাঙ্কবাবু। এটাও খুব সাধারণই একটা কেস। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, ওনার পুরনো কোনো শত্রু আছে? দেখুন, সে তো থাকতেই পারে, যেহেতু অনেকেরই ক্ষোভ আছে ওনার ওপর। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি আপাতত ওনার শত্রুদের মধ্যে মাত্র 2 জন এই শহরে আছে। জয়নাল শেখের জেল হয়েছিল প্রতারণার দায়ে, কয়েক মাস আগেই বেরিয়েছে। তবে এখন উনি ওনার মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। আরেকজন মন্টু দাসও কয়েকদিন আগে জেল থেকে বেরিয়েছে, কিন্তু ও এখন তীব্র জ্বরে ভুগছে। আমার মনে হয় না এই অবস্থায় ওর মানুষ খুন করতে ইচ্ছে করবে। বেশ। আচ্ছা, ওনার পরিবারের ব্যাপারে কি জানতে পারলেন?
ওনার পরিবারে তো তেমন কেউই নেই। ওনার স্ত্রী গত হয়েছিলেন বিয়ে 4 বছরের মাথায় সন্তানকে জন্ম দিতে গিয়ে। ওনার একমাত্র মেয়ে মিথিলা, তিনি তার স্বামীর সাথে ফ্র্যাঙ্কফুর্টে থাকেন, এই বছর 3 হলো। তার স্বামীকে মৃত্যু সংবাদ দেওয়া হয়েছিল, কিন্তু মিথিলা এখন সন্তান সম্ভবা, তাই তার স্বামী এই মুহূর্তে কোনো খারাপ সংবাদ ওকে দিতে চাইছে না। মিথিলা সুস্থ হয়ে উঠলে তারা এদেশে আসবে। কিন্তু প্রমথবাবু মানে মিথিলার হাজবেন্ড জানিয়েছেন তিনি তদন্তে কোনো বাধা দেবেন না। এ তো ভালো কথা। আর কেউ নেই? মৃগাঙ্কবাবুর এক ভাই আছে মিলন চৌধুরী, তার সাথে নাকি মৃগাঙ্কবাবুর তেমন ভালো সম্পর্ক ছিল না। মিলন চৌধুরী বেশ চৌকস লোক, শেয়ার বাজারে কাজ করে শুনলাম। 2 ভাইয়ের মধ্যে বেশ কয়েকবার ঝগড়াও হয়েছে। মৃগাঙ্কবাবু মিলনবাবুর পেশাটাকে খুব একটা ভালো চোখে দেখতেন না। জয়ন্তবাবু, আপনি অনেক ভাইটাল ইনফরমেশন জোগাড় করেছেন, এগুলো আমাদের কাজে লাগবে। কালকে আমাদের বেশ কয়েকটা কাজ করতে হবে। কি কি? প্রথমে মিলন চৌধুরী বাড়ি যেতে হবে, তারপর মৃগাঙ্কবাবুর অফিসে ওনার ম্যানেজারের সাথে কথা বলতে হবে, তারপর থানা। আপনি সুকান্ত কুমার, উদিতি চৌধুরী আর ওনার হাজবেন্ড অশোক মিত্র আর খালেদ মোশাররফ এদেরকে থানায় আসতে বলুন। কিছু জিজ্ঞাসাবাদ আছে। আপনি কি কিছু বুঝতে পেরেছেন? আন্দাজ করেছি, কিন্তু কিছু প্রমাণ সংগ্রহ করি, তারপর বলতে পারবো। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। এসা মুচকি হেসে বলল, একটা প্রমাণ বোধহয় চলে এসেছে। মানে? এসা উঠে গিয়ে দরজা খুলে দেখলো একজন লোক, হলুদ রেইনকোট পরা, হাসি মুখে বললেন, প্রফেসর মজুমদার আপনার জন্য এই খামটা পাঠিয়েছেন। এই বলে একটা মোটা খাম এশার দিকে এগিয়ে দিল। ধন্যবাদ। বলে এশা খামটা হাতে নিয়ে দরজাটা বন্ধ করার সময় দেখলো এশার ফ্ল্যাটের সামনের ঘুপচিতে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে, গায়ে একটা কালো রেইনকোট। এশা ভালো করে দেখার চেষ্টা করতেই ছায়া মূর্তিটা মিলিয়ে গেল। এশা দরজাটা বন্ধ করে সোফায় এসে বসলো। জয়ন্ত বলল, কে এসেছিল? প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারকে চেনেন নিশ্চয়ই, অনেক বড় ফরেন্সিক এক্সপার্ট। সকালে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো ওনার কাছে পাঠিয়েছিলাম অ্যানালাইসিসের জন্য। উনি সেই রিপোর্টগুলো পাঠিয়েছেন, আর্জেন্ট বলাতে খুব দ্রুত পাঠিয়ে দিয়েছেন। তাই নাকি? খুলে দেখুন তাহলে। এশা প্যাকেটটা খুলে একটা রিপোর্ট বের করে পড়তে লাগলো, সাথে কয়েকটা ছবিও বের করলো। কি লেখা আছে? যেটা ভেবেছিলাম। মানে? কাল রাতের বৃষ্টি আমাদের বেশ সাহায্য করেছে। মৃগাঙ্কবাবুর বাড়ির বাইরে আমি 1-এর বেশি পায়ের ছাপ লক্ষ্য করেছি। এই দেখুন। এশা ছবিগুলো টেবিলের ওপর রেখে সেদিকে ইঙ্গিত করলো। এটা বাড়ির সদর দরজার মেঝের ছবি। এখানে অনেকগুলো জুতোর ছাপ দেখা যাচ্ছে, এর মধ্যে কিছু পুলিশের, সেটা বুটের ছাপ দেখে বোঝা যায়। কিন্তু দেখুন, এর পাশাপাশি আরও 2টি জুতোর ছাপ, একটা কেজ আর একটা স্যান্ডেল। এই কেজটা মৃগাঙ্কবাবুর, এটা 9 নম্বর জুতো। আর ঠিক একই রকম 9 নম্বর কেজ আমি ওনার ঘরে দেখেছি। কিন্তু এই স্যান্ডেল পরা মানুষটিকে, পুলিশ নিশ্চয়ই স্যান্ডেল পরে আসবে না, আর এটা ছোটন হতে পারে না, কারণ এই স্যান্ডেল 7 নম্বর সাইজের আর ছোটন 8 নম্বর সাইজের জুতো পরে। বাপরে, এ তো গভীর অ্যানালিসিস করেছেন আপনি। এটা আমার একার কৃতিত্ব না, বোধিসত্ত্ব স্যারের রিপোর্টেও লেখা আছে। তবে এখানেই অনুসন্ধান শেষ নয়, মূল ঘটনা এখনো বাকি। কি ঘটনা? এই ছবিটা দেখুন, এটা বাড়ির বাগানের মাটির ছবি। এখানেও একটা জুতোর ছাপ দেখা যাচ্ছে। আরে তাই তো, কিন্তু বাগানে তো কেউ যায়নি। রাইট, একদম ঠিক কথা। তাহলে এর একটা মানে দাঁড়ায়, খুনের রাতে মৃগাঙ্কবাবু যখন সেই অজ্ঞাত ব্যক্তির সাথে কথা বলছিলেন, তখন বাড়ির বাইরে বাগানে আরেকজন ব্যক্তি প্রবেশ করে। সে ওই বাগানের কোনো গাছে উঠে মৃগাঙ্কবাবুর উপর নজর রাখছিল। মৃগাঙ্কবাবু বসেছিলেন দোতলার লাইব্রেরিতে। সেই ঘরের একটা জানলা বাগানের দিকে মুখ করা, আর আমরা দেখেছি সেই রাতে ওই রুমের সব জানলা খোলা ছিল। তার মানে সেই ব্যক্তি বাগানের কোনো গাছের ওপর উঠে জানলা দিয়ে মৃগাঙ্কবাবুর উপর নজর রাখছিল, আর যখন ওই অজ্ঞাত ব্যক্তি লাইব্রেরি থেকে বেরিয়ে যায়, তখন কোনোভাবে ওই ব্যক্তি ঘরে প্রবেশ করে আর মৃগাঙ্কবাবুকে হত্যা করে। হতে পারে, তবে নিশ্চিত নই, কারণ ওই অজ্ঞাত ব্যক্তি যে লাইব্রেরিতে ছিল তার পরিচয় আমরা এখনো পাইনি। তবে হ্যাঁ, সেদিন বাগানে কেউ একজন ছিল যার জুতোর ছাপ আমি পেয়েছি।
প্লাস্টিকের কোনো বুট পরে এসেছিল, 10 নম্বর সাইজের। পুরুষ মানুষ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ জুতোর ছাপটা পুরুষ মানুষের জুতোর। আরে বাপ রে বাপ, আরো বেশি কমপ্লিকেটেড লাগছে সব। চিন্তা নেই, আশা করি কালকে কিছু ভালো খবর পাবো। পরদিন সকালে এশা জয়ন্ত প্রথমে গেল মিলন চৌধুরীর বাড়িতে। বাড়িটা মৃগাঙ্কবাবুর বাড়ির মতো তেমন বড় সড়ো নয়, তবে বেশ ছোট আর ঘিঞ্জি ধরনের। মিলন চৌধুরী বাড়িতেই ছিলেন। বয়স 40-45-এর বেশি নয়। মাথায় কাঁচা পাকা চুল, একটা বেশ পুরু গোঁফ, আর তার সাথে মোটা ফ্রেমের চশমা, একটা কুটিল ভাব চেহারার মধ্যে। ওনাকে দেখে বোঝা গেল পুলিশ আসায় উনি খুব বিরক্ত। চোখ মুখ কুঁচকে বললেন, কি চাই আপনাদের? আমার দাদার মৃত্যুর তদন্তের সাথে আমাকে জড়াচ্ছেন কেন? দাদার সাথে আমার তেমন কোনো সম্পর্কও নেই, অনেকদিন তো দেখাও করিনি। জয়ন্ত ঠান্ডা গলায় বলল, দেখুন, আপনার দাদা খুন হয়েছে, ওনার পরিবারে তেমন কেউ নেই, মেয়েও এখানে থাকে না, শুধু আপনিই পরিচিত, তাই একটু তো সাহায্য করতেই হবে। তা পরিবারটা থাকবে কি করে? সে কি জীবনে নিজেকে ছাড়া আর অন্য কাউকে নিয়ে কিছু ভেবেছে? জীবনে শুধু কাজ আর টাকা, কোনো আত্মীয়র সাথে কথা অবধি বলে না। তো এরকম নির্বিবাদী একজন মানুষকে কে খুন করতে পারে? সেটা আমি কি করে বলবো বলুন? আপনি পুলিশ, আপনি খুঁজে বের করুন। এতক্ষণে এসা মুখ খুলল। তার ইস্পাত কঠিন গলায় থমথমে মুখে বলল, মিলনবাবু, আপনাকে আমি কিছু প্রশ্ন করব, সেগুলো ঠিক ঠিক উত্তর চাই আমার, ব্যাস। তার বদলে যদি আপনি আমাদের জ্ঞান দিতে চান, তাহলে বাকি কথা আমাদের থানায় বসে হবে। ওয়ারেন্ট আমি আনিয়ে নিচ্ছি। মিলনবাবু হকচকিয়ে গেলেন। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বিগলিত হাসি হেসে বললেন, আরে আরে ম্যাডাম, এসব কি বলছেন? আবার থানা কেন? আমি সব কথার উত্তর দেব। কি মুশকিল, আমি আমি আসলে একটু তাড়া ছিল তো, তাই তাই ওইভাবে বলেছি আর কি। কোনো সমস্যা নেই, আপনারা বসুন, আমি সাহায্য করছি। এশা আর জয়ন্ত সোফায় বসল। এশা বলল, আচ্ছা, আপনি বললেন মৃগাঙ্কবাবু পরিবারের কারোর সাথে কথা বলতেন না, সব সময় নাকি নিজের মতো থাকতো, তাহলে তাকে খুন করা হয়েছে কেন? দেখুন, দাদা আসলে বরাবরই এমনই ছিল, কারোর সাথে কথা বলতে পছন্দ করতো না। এই জন্য তো অর্ধেক আত্মীয় স্বজন ওকে চেনেই না। কিন্তু একটা কথা তো মানবেন যে দাদা উকিল ছিল, আর উকিলদের তো আর শত্রুর অভাব হয় না। আচ্ছা, ওনার সাথে আপনার কি নিয়ে সমস্যা? তেমন কিছু না, আসলে দাদা আমার পেশাকে পছন্দ করতো না, এক কথায় তুচ্ছতাচ্ছিল্য করতো। আমার বেশ খারাপই লাগতো। আপনার কি রাগ ছিল আপনার দাদার ওপর? আরে না না, রাগ থাকবে কেন, এমনি একটু এই মনটা খারাপ হতো। বুঝলাম। যেদিন আপনার দাদা খুন হলেন, সেদিন আপনি কোথায় ছিলেন? আমি তো ওই বাড়িতেই, আমি সন্ধে 6টার মধ্যে সেদিন বাড়ি ফিরেছিলাম। তো ওই যে সময় দাদার খুন হয়, তখন তো আমি সেখানে ছিলামই না, তাই আমি কিছু জানি না। আপনার কার কার উপর সন্দেহ হয়? এমন কি কেউ আছে যার সাথে আপনার দাদার শত্রুতা ছিল? আমি তো বললাম, দাদা ওই উকিল ছিল, আর উকিলদের শত্রু থাকাটাই স্বাভাবিক। দাদা তো বেশ বদমেজাজি ছিল, তাই তার ওই শত্রু থাকাটাই খুবই স্বাভাবিক ব্যাপারের। আচ্ছা, আমি শুনলাম আপনাদের পৈতৃক দিক থেকে বেশ কিছু সম্পত্তি রয়েছে, সেসবের মালিক কে? মানে আপনাদের মধ্যে কি সব ভাগাভাগি হয়ে গেছে? না, কোনো ভাগাভাগি হয়নি। আমি অনেকবার দাদাকে বলেছি যে সম্পত্তির ভাগাভাগি করে আমার যা ভাগ সেটা আমাকে দাও, সেটা পেলে আমি একটা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারতাম। কিন্তু দাদা কখনোই আমার কথার পাত্তা দেয়নি, সমস্ত কিছু নিজের কাছে কুক্ষিগত করে রেখেছিল। আবার আমাকে বলতো, আরে এসব তো আমাদেরই, আমি সামনে রাখছি, তোর যখন লাগবে তখন সময় মতো আমি তোকে ঠিক দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। যদি দরকার হয় তাহলে আবার বিরক্ত করব। আর চলি। এশা বের হয়ে যেতে যেতে জয়ন্তকে বলল, ওনার উপর 24 ঘন্টা নজর রাখুন, কিছু তো একটা ঘটেছে যেটা আমাদেরকে ধরতে হবে। এরপর তারা চলে এলো মৃগাঙ্কবাবুর অফিসে।
মৃগাঙ্কবাবুর সেক্রেটারি রাহুল তাদের জন্য অপেক্ষা করছিল। এশা তাকে দেখে বলল, যেদিন মৃগাঙ্কবাবু খুন হয়েছিলেন সেদিন উনি অফিসে এসেছিলেন তো? হ্যাঁ, এসেছিলেন। সেদিন ওনার আচরণে কোনো সমস্যা মনে হয়েছে? কই না তো, প্রতিদিন যেমন থাকেন সেদিনও ওরমই ছিলেন। আর ইউ শিওর? ইয়েস, আই অ্যাম। সেদিন ওনার সাথে দেখা করতে কারা কারা এসেছিল? প্রথমে খালেদ সাহেব এসেছিলেন, উনি কিছুক্ষণ ছিলেন, কেস রিলেটেড কিছু কথা বলছিলেন। দুপুরের আগে উনি চলে যান। বিকালের দিকে উদিতি চৌধুরী এসেছিলেন। ইনফ্যাক্ট ওনার সাথে কথা বলতে বলতেই স্যার অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন। ও আই সি। আচ্ছা, যে তিনটি রিসেন্ট কেস নিয়ে উনি ব্যস্ত ছিলেন সেগুলো খুঁটিনাটি সকল তথ্য একটা ফাইল আকারে আমার কাছে পাঠিয়ে দেবেন, কোনো ইনফরমেশন যেন বাদ না যায়। ওকে ম্যাডাম, চিন্তা করবেন না। আচ্ছা, ওনার সাথে কি এর মধ্যে কারো ঝগড়া হয়েছিল? কই না তো, কোনো মক্কেলের সাথে তো কোনো ঝামেলা হয়নি। তবে দিন ছয়েক আগে ওনার ভাই মিলনবাবু এখানে এসেছিলেন, সোজা স্যারের কেবিনে ঢুকেছিলেন। সেদিন ওদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। খানিক বাদে মিলনবাবু চলে যান। কি নিয়ে কথা কাটাকাটি? পুরোটা আমি কিছুই বুঝতে পারিনি, তবে মনে হলো কোনো উইল নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে, আজকে চলি আমরা। আপনি মনে করে ফাইলটি পাঠিয়ে দেবেন। হ্যাঁ, ওকে। অফিস থেকে বেরোতে বেরোতে জয়ন্ত বলল, মিলনবাবু কিন্তু এই কথা কাটাকাটির ব্যাপারটা একদম চেপে গেল। তার মানে উনি চান না আমরা এই বিষয়ে কোনো ইনফরমেশন পাই। হ্যাঁ, বলছি চলুন একবার মৃগাঙ্কবাবুর বাড়িতে যাওয়া যাক। না মানে আমাকে না আসলে একবার থানায় যেতে হবে, বুঝলেন? ওখানে মিডিয়া এসছে, ওদের একটু সামলাতে হবে। আর এসপি স্যারও আসবেন মনে হয়। বেশ, তো আপনি তাহলে সেখানে যান, আমি মৃগাঙ্কবাবুর বাড়িটা হয়ে তারপর থানায় আসছি। ঠিক আছে। এশা মৃগাঙ্কবাবুর বাড়িতে ঢোকার মুখে দেখলো একজন বছর 40 লোক গেটের সামনে টুলের উপর বসে আছে। এশাকে দেখে দাঁড়িয়ে স্যালিউট করলো। এশা বলল, আপনি কে? আমি এ বাড়ির দারোয়ান কানাই সাহা, 6 বছর ধরে এখানে কাজ করছি। তোমার তো নাকি অসুখ হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, আসলে পেটের রোগে 3 দিনে ছুটি নিয়েছিলাম স্যারের কাছ থেকে, কিন্তু এর মধ্যে কি যে হয়ে গেল, এখন যে কি হবে আমাদের, চাকরি তো আর থাকবে না, মাথার উপর ছাদটাও সরে গেল। তোমার স্যার মানুষ কেমন ছিলেন? অমায়িক মানুষ ম্যাডাম, একটু চুপচাপ আর বদমেজাজি হওয়ায় সবাই নাক ছিটকাতো, কিন্তু মনের দিক দিয়ে ছিলেন স্যার খুব ভালো মানুষ। আমার অসুস্থতা শুনে সাথে সাথে ছুটি দিয়ে দিচ্ছিলেন, সাথে 1000 টাকা গুঁজে দিয়ে বলেন নিজের ভালো করে যত্ন নিস, ভেবে দেখুন একবার। আচ্ছা, তোমার স্যার মারা যাওয়ার আগে কয়েকদিনের মধ্যে এই বাড়িতে কি অন্য কোনো মানুষ এসেছিলেন? এই বাড়িতে তেমন কেউ আসে না, স্যার একা থাকতে ভালোবাসেন। আগের সপ্তাহে অচেনা কেউ আসেনি, দুধওয়ালা আর ওই হকার বাদে। ছোটন তো বাড়িতেই থাকে। একেবারে কেউ আসেনি? কানাই কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ, দিন 5 আগে ছোট স্যার এসেছিলেন। মিলনবাবু হ্যাঁ। তোমার স্যারের সাথে এসেছিলেন? না, তখন স্যার অফিসেই ছিলেন, বাড়িতে শুধু ছোটন ছিল। আমি অবশ্য সে কথা বলতে চেয়েছিলাম, ভয়ে আর বলিনি। উনি কতক্ষণ ছিলেন? ওই আধ ঘন্টা মতো। তুমি এই কথা তোমার স্যারকে বলেছিলে? না মানে মনেই ছিল না। বেশ, ঠিক আছে। এই বলে এশা বাড়ির ভেতরে ঢুকলো। ছোটন বসার ঘরেই ছিল। এশাকে দেখে সে খানিকটা ঘাবড়ে গেল। আরে আরে ম্যাডাম, আপনি আসুন আসুন, ভিতরে আসুন। ছোটন, তোমার কাছে কয়েকটা প্রশ্ন আছে, ঠিক ঠিক করে জবাব দাও। বলুন। এর মধ্যে মিলনবাবু এখানে এসেছিলেন? হ্যাঁ, এই তো কয়েকদিন আগে। তাদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছিল? তা তো জানি না, মানে আমি তখন রান্নাঘরে ছিলাম আর ওরা দুজনে লাইব্রেরিতে। বেশ, শোনো না, বলছি 1 কাপ চা খাওয়াতে পারবে? রটি, দুধ চিনি ছাড়া। এক্ষুনি আনছি। ছোটর রান্নাঘরে যাওয়ার সাথে সাথে এশা ছোটনের শোয়ার ঘরে ঢুকে পড়ল। ঘরটা আগের দিন সে দেখে গিয়েছিল।
বেশ কিছুক্ষণ চারিদিকে ভালো করে দেখে সে বেরিয়ে এলো। মিনিট দুয়েক পরেই ছোটন এক কাপ চা আর কেক নিয়ে এলো। ঈশা চায়ে চুমুক দিয়ে বলল, আমি না একবার মৃগাঙ্কবাবুর শোবার ঘরটা দেখব। বেশ তো, উপরে গিয়ে প্রথম ঘরটাই ওনার। ঠিক আছে, আর চাটা বেশ ভালো লাগলো, ধন্যবাদ। এই বলে ঈশা দোতলায় উঠে এলো। মৃগাঙ্কবাবুর ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর করে সাজানো। বেশিরভাগ জিনিসে শৌখিনতার ছাপ স্পষ্ট। ঈশা ঘরের চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। একটা ড্রয়ার খুলতেই বেরিয়ে আসলো একটা ফ্যামিলি অ্যালবাম। সেটা খানিকটা উল্টে পাল্টে দেখতে গিয়ে একটা ছবি দেখে ঈশা রীতিমতো চমকে উঠল। ওর রহস্যের জট যেন অনেকটা খুলে গেল। ছবিটি খুলে নিয়ে নিজের কাছে রাখলো ঈশা। তারপর নিচে নেমে এলো। ছোটনকে বলল, আমি আসি, হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এই বলে ঈশা বেরিয়ে গেল। সন্ধ্যায় জয়ন্তবাবু ঈশাকে ফোন করে বলল, হ্যাঁ শুনুন, মৃগাঙ্কবাবুর মক্কেলরা সব এসছেন থানায়। ঈশা তার কিছুক্ষণ পরেই থানায় এসে পৌঁছালো। দেখতে পেল মোট 6 জন আছে। প্রথমে ঈশা ডেকে পাঠালো ফিল্ম ডিরেক্টর সুকান্ত কুমারকে, আর তার বিরুদ্ধে যে ছেলেটা কেস করেছে তাকে। সে এসেই ছেলেটির নাম বলল, বিনয়। ছেলেটি বলল, ম্যাডাম, ওই লোকটা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আমার মায়ের জীবন শেষ করে দিয়েছে। মা কমায় গেছে আজ 15 দিন, এখনো কোনো জ্ঞান নেই। উকিলবাবু বলেছিলেন আমার সাহায্য করবেন, এখন উনিও নেই। আমি এবার কি করব? দেখুন, এই বিষয়ে আমার কিছু করার নেই, তবে আমি কয়েকজন ভালো উকিল চিনি, আপনি তাদের সাথে যোগাযোগ করুন, দেখুন যদি কিছু করা যায়। সুকান্ত কুমার এবারে বলে উঠল, দেখুন ম্যাডাম, এই ছেলেটা কিন্তু ভুলভাল বকছে। সেদিন আমি গাড়ি মোটেও চালাচ্ছিলাম না, আমার ড্রাইভার চালাচ্ছিল, সেই এই কাণ্ড ঘটিয়েছে। কিন্তু এরা আমাকে ফাঁসানোর জন্য এসব বলছে। আমার এতদিনের রেপুটেশন শেষ করে দেওয়ার চেষ্টায় আছে এরা। সুকান্তবাবু, আপনার কথাগুলো এর আগে অনেকবার অনেকের কাছে শোনা আমার। এসব নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না। আমার কথার জবাব দিন। যেদিন মৃগাঙ্কবাবু খুন হয় সেদিন আপনি কোথায় ছিলেন? সন্ধ্যায় 6টা থেকে 10টার মধ্যে। আপনি কি আমার সন্দেহ করছেন? প্রশ্নটা আমি করেছি, আপনি উত্তর দিন। সেদিন আমি আমার বাড়িতেই ছিলাম, আর এই কেসের পর তো আমার কাজের একেবারে 12টা বেজে গেছে, তাই এখন সন্ধ্যার পর আর কোথাও যাই না। এর কোনো প্রমাণ? প্রমাণ আমার বাড়ি দারোয়ান। এছাড়া আমার বাড়িতে সিসিটিভি আছে, আপনি চাইলে চেক করে যেতে পারেন এসে। বেশ, আপনি আসুন, কিন্তু এই শহর ছেড়ে কোথাও যাবেন না। আর বিনয়বাবু, আপনিও আসুন, আর আমার দেওয়া উকিলের সাথে যোগাযোগ করুন। এরা দুজনে চলে যাওয়ার পর এলো 2 ভাই খালেদ ও খলিল মোশারফ। এরা দুজনই একই কথা বলল। এদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ। খালেদ মৃগাঙ্কবাবুর সাথে যোগাযোগ করে এই বিষয়, আর খলিল মোশারফ জানায় তিনি মৃগাঙ্কবাবুকে চেনেন না, তাকে মাত্র একবার দেখেছিল আদালতে, আর তার বাড়ির ঠিকানাও জানে না। এশা এদের দুজনকে বিদায় করার পর উদিতি চৌধুরীকে ডেকে পাঠালো। ভদ্র মহিলার বয়স 30-35 বছর হবে। বেশ ফর্সা দেখতে, পরনের শাড়িটা বেশ ছিমছাম, তবে ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। রোগা চেহারায় বিষণ্ণতার ছাপ। এশা তাকে জিজ্ঞেস করলো, আপনার স্বামী কোথায়? ওনাকেও তো ডেকেছিলাম। আমি বলতে পারবো না, ওনার সাথে তো আমার কোনো কথা হয়নি। আমার সামনের চেয়ারেই বসেছিল, হঠাৎ কোথায় চলে গেল। ও আচ্ছা, আপনি মৃগাঙ্কবাবুর সাথে কেন যোগাযোগ করেছিলেন? অশোকের সাথে আমার বিয়ে হয়েছে 4 বছর। প্রথম কয়েক মাস বেশ ভালোই ছিলাম, তারপর থেকে শুরু হলো ওর অত্যাচার। প্রচন্ড টক্সিক আর প্রচন্ড পজেসিভও। আমাকে বাড়ির বাইরে যেতেই দিত না, কারোর সাথে কথা বলতে অব্দি অ্যালাউ করতো না, এমনকি আমাকে ঘরে আটকে অব্দি রাখতো। এসব নিয়ে ওর সাথে কথা কাটাকাটি হলে আমার গায়েও হাত তুলতো। মুখে বলে এগুলো নাকি ওর ভালোবাসা। আমি 2 বছর মুখ বুজে এসব সহ্য করেছি, কিন্তু দিন দিন ওর পাগলামিটা বেড়েই চলছিল। এসব কারণেই ডিভোর্স চেয়েছিলেন? এটাই স্বাভাবিক নয় কি? একবার ওর একটা বন্ধুর সঙ্গে কথা বলেছি বলে আমার হাতে গরম জল ফেলে দিয়েছিল, এই দেখুন। এই বলে উদিতি চৌধুরী ওনার হাতটা এশাকে দেখালো। হাতে একটা পোড়া কালচে দাগ। এশা থমথমে স্বরে বলল, ওনাকে এখনো গ্রেপ্তার করা হয়নি কেন? সেটা আপনার পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করুন। ঠিক আছে,
আপনি আসুন। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন, মৃগাঙ্কবাবুর খোঁজ আপনি কোথায় পেলেন? উদিতি চৌধুরী যেন একটু ঘাবড়ে গেল, আমতা আমতা করে বলল, ওই আমার এক বান্ধবী খোঁজ দিয়েছিল। আমি ওনাকে চিনি না, কিন্তু বড্ড ভালো মানুষ ছিলেন। বেশ, ঠিক আছে, আপনি আসুন এবার। উদিতি চৌধুরী চলে যাওয়ার 10 মিনিট পর হাজির হলো অশোক বাবু। ভদ্রলোক বেশ সুদর্শন দেখতে, বয়স 40-এর আশেপাশে হলেও খুব একটা বোঝা যাচ্ছে না। একটা হাফ শার্ট আর প্যান্ট পরা, চুলগুলো এলোমেলো। ভদ্রলোক খুবই অমায়িক ভঙ্গিতে বলল, ম্যাডাম, আমাকে ডেকে পাঠালেন কেন? অশোকবাবু, আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। বলুন। আপনার সাথে তো আপনার স্ত্রীর ডিভোর্স হচ্ছে, তাই না? হ্যাঁ ম্যাডাম। কারণটা তো আপনি। কি আর বলবো ম্যাডাম, এই যুগে ভালোবাসাকে মানুষ যে অত্যাচার মনে করে সেটা আমি বুঝতে পারিনি। তা আপনার ভালোবাসা বুঝি গায়ে হাত তুলে প্রমাণ করতে হয়? না ম্যাডাম, বিশ্বাস করুন, আমি কখনো ওর গায়ে হাত তুলিনি। যাকগে, এসব নিয়ে আর কথা বলে কি হবে? আপনি আমার কাছ থেকে কি চান? আপনার স্ত্রীর ঠিক করা উকিল যে মারা গেছেন, সে খবর জানেন? শুনেছি, কিন্তু সেই লোকটিকে আমি চিনতাম না। আর সেই রাতে আমি বাসা থেকে বের হইনি, পেট ব্যথায় শয্যাশায়ী ছিলাম। বেশ, আপনি আসুন, পরে আমি যোগাযোগ করব আপনার সাথে। এশা অবাক হয়ে ভাবল, এই মানুষ কিভাবে তার বউয়ের ওপর অত্যাচার করতে পারে। এশার উদিতি চৌধুরীর ওপর খানিকটা সন্দেহ হলো। অশোকবাবু চলে যাওয়ার পরপরই এশা জয়ন্তকে ফোন করে বলল সন্ধ্যায় তার বাড়িতে আসার জন্য, জরুরি দরকার। এশা বাড়ি ফিরে তার পাড়ার চৌকিদারকে ফোন করে বলল গত 3 দিনের তার ফ্ল্যাটের আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো পাঠিয়ে দিতে। তারপর সে ল্যাপটপ নিয়ে মৃগাঙ্কবাবুর ঘর থেকে আনা ছবিগুলো দেখতে বসল। সন্ধ্যা 7টার দিকে জয়ন্তবাবুর এশার ফ্ল্যাটে উপস্থিত হলেন। বাইরে তখনও আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। কি ব্যাপার বলুন তো, আপনি যখনই আসেন তখনই বৃষ্টি পড়ে? সে আর আমি কি জানি বলুন, আমাকে হয়তো বৃষ্টি বেশ পছন্দই করে। দুজনই সশব্দে হেসে উঠল। আচ্ছা, এবার বলুন তো কত দূর এগোলেন? কেসটা যে এবার সলভ করতে হয়। প্রায় গুটিয়ে এনেছি, জাস্ট আর কয়েকটা প্রমাণের অপেক্ষায়। আচ্ছা, আপনাকে যে খোঁজ খবরগুলো নিতে বলেছি সেগুলোর কি হলো? আপনার কথা মতন ছোটনের ব্যাপারে সব খবর নিয়েছি। তার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সম্প্রতি সেখানে বেশ কিছু টাকা ঢুকেছে, প্রায় লাখখানেক। এবারটা নিশ্চয়ই এই খুনের পেছনে আছে। সেটা আমিও আন্দাজ করেছি, তবে তাকে এই কাজটা করালো কে সেটাই জানতে হবে। আর দ্বিতীয় খবরটা কি হলো? মিলনবাবুর পরিবারে তার স্ত্রী আর এক ছেলে আর এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে একটা সোনার দোকানে কাজ করে। ঈশার মুখে একটা হাসি ফুটে উঠল। কেসটা অলমোস্ট সলভ জয়ন্তবাবু, আপনি দারুণ ইনফরমেশন জোগাড় করেছেন। ধন্যবাদ। বেশ, আমি উঠি তাহলে। হ্যাঁ। এশা জয়ন্তকে এগিয়ে দিতে তার ফ্ল্যাটের দরজা অবধি এগিয়ে গেল। যেহেতু সে নিচতলায় থাকে, সেজন্যই তার ফ্ল্যাটের একটু সামনেই বিল্ডিং এর মেন গেট। হঠাৎ করে একটা মেন গেটের কর্নার থেকে একটা খুট করে আওয়াজ হলো, সাথে সাথে এশার আর্তনাদ করে উঠল। জয়ন্ত হকচকিয়ে গেল। জয়ন্ত খেয়াল করলো এশার কাঁধে একটা ছোরা বিঁধে আছে। জয়ন্ত এশার দিকে এগোতেই এশা বলল, জয়ন্ত, ওনাকে ধরুন প্লিজ, কুইক। ততক্ষণে সে ব্যক্তি একটা ছোট মোটর বাইক করে ছুট দিয়েছে। জয়ন্ত তার বাইক নিয়ে পিছু ধাওয়া করলো। ভারী বৃষ্টির মধ্যে তাদের ইঁদুর বেড়াল ধাওয়া শুরু হলো। আততায়ীর মোটর বাইকটা বেশ হালকা, সেটি জোরে ছুটছিল। অন্যদিকে জয়ন্ত বাইকটি বেশ ভারী। জয়ন্ত রাগে গজগজ করতে করতে এক লাথি মেরে বাইকটিকে ফেলে দিল। মিনিট 5 মধ্যে দেখা গেল একটা ট্যাক্সি, সেখানে বসে আছে এশা। জয়ন্ত দেখলো কাঁধে একটা ব্যান্ডেজ বেঁধে এশা সেখানে চলে এসেছে। জয়ন্ত গজগজ করতে করতে বলল, আরে আপনি এই অবস্থায় কেন এলেন? না না, ঠিক আছে, আমি ফার্স্ট এড নিয়েছি। ধরতে পারলেন না? না, বেরিয়ে গেল। পেট্রোলটা শেষ হয়ে যাওয়াতে ফসকে গেল। শিট। ঠিক আছে, কোনো ব্যাপার না,
হামলাটা হয়ে একদিকে ভালোই হয়েছে, যেটুকু সন্দেহ আমার ছিল তাও দূর হয়ে গেল। এবার শুধু পর্দা ফাঁস করার অপেক্ষা। মানে? জয়ন্তবাবু, কালকে আপনি এই কেসের সাথে রিলেটেড সবাইকে মৃগাঙ্কবাবুর বাড়িতে আসতে বলুন। কালকে এই কেসের সমাধান হবে। বলছেন কি? এ তো দারুণ খবর। তার আগে আপনার একটা কাজ আছে। হ্যাঁ বলুন। প্রথমত আপনাকে কালকে সকালের মধ্যে মৃগাঙ্কবাবুর উইলটা জোগাড় করতে হবে। সেটা তার সেক্রেটারির কাছে পাবেন। কাজটা আমিই করতাম, কিন্তু এই অবস্থায় শরীর আর পারবে না। আর এরপর এসা জয়ন্তবাবুকে আরো একটা কাজের ভার দিল। বেশ, হয়ে যাবে। গুড। পরদিন সকাল 10টা। আজও দারুণ বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আকাশ যেন মেঘে ছেয়ে আছে। এসা মৃগাঙ্কবাবুর বাড়ি গিয়ে দেখলো মোটামুটি সবাই হাজির। উদিতি চৌধুরী, অশোক রায়, খালেদ মোশারফ, খলিল মোশারফ, মিলন চৌধুরী, ছোটন প্রত্যেকে উপস্থিত। এসা ঢোকার মিনিট 10 মধ্যে হাজির হলো জয়ন্তবাবু। এশাকে দেখে জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন? ব্যথা কমেছে? হ্যাঁ, ঠিক আছে। বলছি, সুকান্ত কুমার আসবে না? আর মৃগাঙ্কবাবুর সেক্রেটারি? হ্যাঁ, আসার তো কথা। বলতে বলতে হাজির হলো মৃগাঙ্কবাবুর সেক্রেটারি। আপনার 5 মিনিট পরে সুকান্ত কুমার। বেচারা একটু ক্ষেপেই আছে। সবাইকে দেখে এশা বলল, সবাই যখন চলেই এসেছে, তাহলে এবার আমি কথাগুলো শুরু করি। আপনাদের সবাইকে এখানে কেন ডাকা হয়েছে তা তো আপনারা জানেন আশা করি। মৃগাঙ্ক চৌধুরীর হত্যা, যার সাথে এখানে প্রত্যেকে কোনো না কোনোভাবে জড়িত। মৃগাঙ্কবাবুর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। উনি মৃত্যুর কিছু সময় আগে চা খেয়েছিলেন, সেই চায়ে বিষ পাওয়া গেছে। বিষটা ছিল স্লো পয়জন, যার কারণে বেশ কিছুক্ষণ পর ওনার মৃত্যু হয়। কিন্তু তার আগে একজন আততায়ী পেছন থেকে ওনাকে ভারী কিছু দিয়ে আঘাত করে। তার ফলে উনি অজ্ঞান হয়ে যান এবং কিছুক্ষণ পরেই ওনার মৃত্যু হয়। প্রথমে আমি ভেবেছিলাম খুনি একজন, যে ওনাকে প্রথমে বিষ দিয়েছে এবং পরে আঘাত করেছে। কিন্তু পরে আমি বুঝতে পারলাম খুনি একজন নয়, দুজন। একজন ওনাকে বিষ দিয়েছে আর একজন আঘাত করেছে। উপস্থিত সকলেই এই কথা শুনে চমকে গেল। উদিতি চৌধুরী বলল, দুজন এক ব্যক্তিকে কিভাবে খুন করতে পারে? অবশ্যই পারে। এই ব্যাপারটা আমি প্রথম বুঝতে পারি এই বাড়ির বাগানে গিয়ে। সেখানে একটা জুতোর ছাপ আমি পেয়েছি। একজন ব্যক্তি সেই রাতে মৃগাঙ্কবাবুর উপর নজর রাখছিল, যখন তিনি লাইব্রেরিতে বসে একজন অপরিচিত ব্যক্তির সাথে কথা বলছিলেন। আমার ধারণা সেই নজর রাখা ব্যক্তি মৃগাঙ্কবাবুর মাথায় আঘাত করেছে, কারণ তার পক্ষে বিষ দেওয়া সম্ভব নয়। সেই ব্যক্তির জুতোর ছাপ মৃগাঙ্কবাবুর বাগান থেকে শুরু করে ওনার বাড়ির পাইপ অবধি আমি পেয়েছি। অর্থাৎ সেই ব্যক্তি দোতলায় পাইপ বেয়ে উঠে মৃগাঙ্কবাবুর উপর হামলা করেছিল। যাকে সেই ব্যাপারে আমি পরে আসছি, আগে বিষক্রিয়ার সমাধানটা করি। এই বিষক্রিয়ার রহস্য আমি ধরে ফেলেছি। আমি বলি? অবশ্যই। আমি কাল রাত্রে মৃগাঙ্কবাবুর সেক্রেটারির কাছ থেকে মৃগাঙ্কবাবুর করা উইলটা পেয়েছি, যাতে লেখা আছে উনি ওনার সমস্ত সম্পত্তি, অর্থাৎ তিনি নিজে যা কামিয়েছেন প্লাস ওনার পৈতৃক সূত্রে পাওয়া সব সম্পত্তির 50% তিনি দিয়ে দিয়েছেন তার মেয়ে মিথিলা চৌধুরীকে, এবং 25% দিয়েছেন একটি অনাথ আশ্রমে, ও বাকি 25% তিনি তার ভাই মিলন চৌধুরীর 2 ছেলে আর মেয়েকে ভাগ করে দিয়েছেন। এই উইলের কথাটা মৃগাঙ্কবাবু 2 জনকে বলেছিলেন, তার সেক্রেটারি এবং তার ছোট ভাই। তাই তো মিলনবাবু? মিলনবাবু খেকিয়ে উঠলেন। হ্যাঁ, জানতাম। তাতে কি হয়েছে? দাদাই আমাকে বলেছিল। উইলটা আপনার পছন্দ হয়েছিল? আমার পছন্দ অপছন্দে কি এসেছে? দাদা কখনো এই বিষয়ে আমার মতামতের কোনো তোয়াক্কাই করেন। সারা জীবন ধরে আমাকে ঠকিয়ে গেল। তো আপনার ওনার ওপর কোনো রাগ নেই? রাগ থাকলে সমস্যা কি? রাগ আছে বলে কি আমি আমার দাদাকে মেরে ফেলবো নাকি একবারে? এটা কি হতে পারে? হতে পারে না, হয়েছে। আপনি আপনার দাদাকে বিষ খাইয়ে মেরেছেন। নিজে হাতে সেটা করতে পারেননি, তাই সেটা আপনি ছোটনকে দিয়ে করিয়েছেন। হঠাৎ করেই ছোটন তীরের মতো ছুটে পালাতে চেষ্টা করলো।
আর সাথে সাথে এসা তার এক ঘুষির আঘাতেই ছোটনকে মাটিতে ছিটকে ফেললো। পালিয়ে আর লাভ নেই ছোটন, তুমি ধরা পড়ে গেছো। কিন্তু সে নিজে থেকে করেনি, তাকে বাধ্য করেছে এই মিলন বাবু। এসব কি আবল তাবল বলছেন আপনি? আপনার কাছে কি এর কোনো প্রমাণ আছে যে আমি খুন করেছি? এরকম ভিত্তিহীন কথা বলা মানেটা কি? ভিত্তিহীন কোনো কথা আমরা বলছি না, আর বাকি রইল প্রমাণের কথা। অনেক প্রমাণ এসছে হাতে, একটু সবুর করুন। আমি আর 1 মিনিট এখানে থাকবো না। কানাই দাস বলল। মিলনবাবু গর্জে উঠল। এশার ইস্পাত কঠিন গলায় বলল, এক পা যদি নড়েছে তাহলে আমার রিভলভার আপনাকে জন্মের মতো খোঁড়া করে দেবে মিস্টার মিলন চৌধুরী, সাবধান। জয়ন্তবাবু, আপনি বলুন। হ্যাঁ, তো যা বলছিলাম, সম্প্রতি আমাদের ছোটন সাহেবের ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ঢুকেছে। টাকার পরিমাণটাও নেহাত মন্দ নয়। তা এই টাকা সে পেল কোথায়? কি হে ছোটন, বলো কিছু। ছোটন মুখ গুঁজে দাঁড়িয়ে রইল। বেশ, আমিই বলি তাহলে। আমার ছোটনের ওপর প্রথম থেকেই সন্দেহ ছিল। বিষ প্রয়োগের সব থেকে বেশি সুযোগ ছিল তার কাছে। চাটা সেই বানিয়েছিল। সেদিনের ওই অজ্ঞাতনামা লোকের পক্ষে বিষ দেওয়া বেশ রিস্কি, কারণ মৃগাঙ্কবাবুর সামনে তার চায়ে বিষ মেশানো সম্ভব নয়। ছোটন যে দোষী এটা প্রথম থেকে বুঝতে পারলেও প্রমাণ ছিল না, আর মোটিভটাও বুঝতে পারছিলাম না। প্রথম প্রমাণ পাই যখন কানাই দাস এশা ম্যাডামকে বলে এর মধ্যে মিলনবাবু 2 বারে বাড়িতে এসেছিলেন। একবার মৃগাঙ্কবাবুর সাথে যেদিন তাদের উইল নিয়ে ঝগড়া হয়, আরেকদিন এসেছিলেন, কিন্তু সেদিন মৃগাঙ্কবাবু বাড়ি ছিলেন না। কিন্তু মিলনবাবু বেশ কিছুক্ষণ বাড়িতে থাকেন। তখন বাড়িতে শুধু ছোটন ছিল, আর কেউ নয়। তাহলে মিলনবাবু এতক্ষণ ছোটনের সাথে কি কথা বলছিলেন? আমার ধারণা সেদিন মিলনবাবু ছোটনকে টাকার লোভ দেখিয়ে মৃগাঙ্কবাবুকে খুন করতে বলেন। কি তাই তো মিলনবাবু? ধারণা দিয়ে কিছু প্রমাণ করা যায় না অফিসার। বেশ, তাহলে আমি প্রমাণ করছি। এই বলে এসা বাইরে থেকে একজনকে ডেকে পাঠালো। একটা 24-25 বছরের যুবক ঘরে ঢুকলো। তাকে দেখে হতবাক হয়ে গেল মিলনবাবু। মনোজ, তুই? হ্যাঁ মিলনবাবু, ইনি মনোজ, আপনার ছেলে। ওনাকে এখানে ডাকা হয়েছে প্রমাণের জন্য। এর মানে কি? বলছি। তার আগে বলি, মৃগাঙ্কবাবুর পেটে যে বিষটা পাওয়া গেছিল তার নাম অ্যান্টিমনি। একটা স্লো পয়জন, যেটা যে কোনো ধাতু দোকানে পাওয়া যায়। এটা ধাতু পরিশোধনে ব্যবহার করা হয়। আচ্ছা মনোজবাবু, আপনার বাবা এর মধ্যে আপনার থেকে এই জিনিসটি চেয়েছিলেন? হ্যাঁ বাবা, কিছুদিন আগে আমার কাছে অ্যান্টিমনি চেয়েছিল। বাবার এক বন্ধুর নাকি খুব দরকার। বাবা, তাই নাকি মিলনবাবু? তা কোন বন্ধুর কাজে লেগেছিল এই অ্যান্টিমনি? মিলনবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। উনি আমতা আমতা করে বললেন, আসলে ওটা আমি আমার এক বন্ধুর জন্য এনেছিলাম। এই সমস্ত কথাবার্তা বলে আপনারা সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বেশ, তো আপনার সেই বন্ধুর নামটি বলুন, আমি তার সাথে একটু কথা বলি, তারপর আপনার উপর আর কোনো সন্দেহ করা হবে না। কি হলো বাবা, বলে দাও কোন বন্ধুর কথা বলছো, বলে দাও। মিলনবাবু কিছুই বলতে পারলেন না। উনি হঠাৎ করে ঘামতে শুরু করলেন। জয়ন্তবাবু এবার হঠাৎ করে ছোটনকে কষিয়ে একটা থাপ্পড় মারলেন। ছোটন উল্টে মেঝেতে পড়ে গেল। ওকে টেনে তুলে বললেন, সত্যি কথা যদি স্বীকার না করিস তাহলে আজ তোর এমন অবস্থা করবো তুই সেটা ভাবতেই পারছিস না। আমাকে ছেড়ে দিন স্যার, আমি সব বলছি, আমি সব বলছি। আমাকে মারবেন না স্যার, দয়া করে আমাকে মারবেন না, আমাকে মারবেন না। বেশ বেশ, বল। আমাকে ছোট বাবু আমাকে বলেছিল বড় বাবুকে বিষ দিয়ে মেরে ফেলতে। আমি রাজি হইনি, কিন্তু উনি আমাকে অনেকগুলো টাকা দিবে বলেছিলেন। বাড়িতে আমার মা অনেক অসুস্থ স্যার, চিকিৎসার জন্য অনেকগুলো টাকা দরকার। তাই না পারতে ওনার এই কাজে আমি রাজি হয়েছিলাম।
এই বলে ছোটন হাউমাউ করে মাথা চাপড়ে কাঁদতে আরম্ভ করলো। জয়ন্তবাবু এবার মিলনবাবুর দিকে তাকিয়ে বলল, আপনার আর কিছু বলার আছে? মিলনবাবু ধপ করে সোফায় বসে পড়ল। ওনার চোখে মুখে ঘাম চিকচিক করছিল। উনি আর কোনো কথাই বলতে পারলেন না। এসা এবার ছোটনকে বলল, কিভাবে মৃগাঙ্ক বাবুকে মারলে এবার বলে ফেলো। যেদিন ছোটবাবু বাড়িতে এসেছিলেন আমার সাথে কথা বলতে, সেদিন তিনি আমাকে একটা ছোট শিশি হাতে দিয়ে বলেন, এটা তোর বড়বাবুর খাবার, চা যখন বানাবি তখন মিশিয়ে দিস, তোকে আর কিছু করতে হবে না। আমি সেই মতো সুযোগ খুঁজছিলাম, কিন্তু সুযোগ বা সাহস কোনোটাই পাচ্ছিলাম না। এদিকে ছোটবাবু আমাকে প্রতিদিন চাপ দিতে থাকে। শেষমেশ সেই দিন সন্ধ্যায় যখন বড়বাবু আমাকে বলল চা বানিয়ে দিতে, সেদিন আমি সুযোগ পেয়ে গেলাম। কারণ সেদিন ওনার ঘরে অন্য মানুষ ছিল, আমি চাইলেই তাকে ফাঁসিয়ে দিতে পারতাম। তাই আমি সেদিন ওনার চায়ে ওই বিষটি মিশিয়ে দিই। তারপর খানিক বাদে আমি শুনলাম ওই লোকটি চলে গেল। এর কিছুক্ষণ পর আমি লাইব্রেরিতে গিয়ে দেখি বড়বাবু অজ্ঞান হয়ে পড়ে আছে। ওনার মাথায় আঘাত। আমি কিছুই বুঝতে পারলাম না। ওনার মাথায় কে মারলো সেটা আমি বুঝতে পারলাম না। ওনার নাকে হাতে দিয়ে বুঝতে পারি মারা গেছে। তারপর খবরটা ছোটবাবুকে দিই। উনি যখন শুনলো মাথায় আঘাত লেগেছে, উনি বলল, এবার তো আরও সহজ হয়ে যাবে, তোকে কেউ ধরতে পারবে না, তুই পুলিশকে ফোন কর। এরপর বাকিটা আপনারা জানেন। এই হলো মৃগাঙ্কবাবুর বিষক্রিয়ার আসল রহস্য। ওনার নিজের মায়ের পেটের ভাই সম্পত্তির লোভে আর ওনার বিশ্বস্ত কাজের লোক টাকার লোভে ওনাকে এইভাবে ষড়যন্ত্র করে হত্যা করলো। তাই তো মিলনবাবু? ছি বাবা ছি, তুমি এত লোভী! এভাবে সম্পত্তির লোভে একটা মানুষ খুন করলে। যেটা মশাই তো আমাদের নামে সম্পত্তি দিয়েছিল, কিছুটা হলেও দিয়েছিল, তাও এত লোভ! আমাদের কিসের অভাব? সারা জীবন ধরে সকলের দাদাকেই ভালো চোখে দেখে এসেছে, আমাকে কেউ কখনো পাত্তাই দেয়নি। দাদা বড় উকিল, আমি একজন সাধারণ ব্যবসায়ী, তাই সব সময়ে সকলে আমাকে হেয় করে এসেছে। ভেবেছিলাম পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তিগুলো পেলে নিজের একটা ব্যবসা আরো বড় করে করব, এরপরে সবাই আমারও সুনাম করবে। কিন্তু দাদা আমার সেই স্বপ্নটা সত্যি হতে দেয়নি কোনোদিন। সম্পত্তি দিল আমার ছেলে মেয়ের নামে, সেটাও মাত্র 25%। রাগে ক্ষোভে আমি পাগল হয়ে গেলাম। ও শুধু একটাই কথাই মাথার মধ্যে করছিল, এই মানুষটাকে আমি শেষ করে দেব। তারপর নিজেকে আটকে রাখতে পারিনি। রাগের মাথায় এত বড় একটা পাপ করে ফেললাম। সত্যি খুব নীচ লোভী। অফিসার গ্রেপ্তার করুন আমাকে। সে তো করবই, তার আগে আমার আরেকটা রহস্য শেষ করা বাকি। এই তো গেল বিষক্রিয়ার ব্যাপারটা, এবার আসি মাথায় আঘাতের। আরেকজন কে যে মৃগাঙ্কবাবুকে খুন করতে চাইল? আমি বাবুর মাথায় আঘাত করিনি ম্যাডাম, বিশ্বাস করুন। জানি আমি, এই কাজের পিছনে আরেকজনের হাত আছে। আমি যেদিন প্রথম এই বাড়িতে এসেছি সেদিন আমি ইনভেস্টিগেট করতে গিয়ে কয়েকটি পায়ের ছাপ লক্ষ্য করি। তার মধ্যে দুটি ছিল সদর দরজায়। এর মধ্যে একটি পায়ের ছাপ মৃগাঙ্কবাবুর, আরেকটি অচেনা 7 নম্বর সাইজের স্যান্ডেল। আমি বুঝতে পারি এটি হলো সেই ব্যক্তির জুতো যে সেদিন মৃগাঙ্কবাবুর সাথে এসেছিল। কিন্তু কথা হচ্ছে, সে কে? একটা জিনিস আমরা শুরু থেকেই ভুল করছি, সেটা হলো আমরা সেই ব্যক্তিকে পুরুষ ভেবে আসছি। ভেবে দেখুন, ওই ব্যক্তিকে আমরা কেউ দেখিনি, কিন্তু শুরু থেকেই আমরা বলছি সেই ব্যক্তি পুরুষ। কিন্তু আমরা ভুল। আসলে সেদিন যে ব্যক্তি এসেছিলেন তিনি একজন মহিলা। 7 নম্বর সাইজের ছোট্ট স্যান্ডেল কোনো পুরুষ সাধারণত পরে না। এই জুতো দেখেই আমি বুঝেছিলাম
এ ব্যক্তি আসলে একজন মহিলা। মহিলা? কে এই মহিলা? আমরা তাহলে শুরু থেকেই ভুল সন্দেহ করছি। হ্যাঁ, সেই মহিলা কে আমি তাও খুঁজে বার করেছি। তিনি আমাদের মাঝেই আছেন। ঈশা সোজা এগিয়ে গেল উদিতি চৌধুরীর সামনে, গলা উঁচিয়ে বলল, কি ম্যাডাম, আপনিই তো সেদিন এসেছিলেন। উদিতি চৌধুরীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছুই বললেন না। আপনি হয়তো অস্বীকার করতে পারেন, কিন্তু প্রমাণ আছে আমার কাছে। প্রথম প্রমাণ আপনার পায়ের সেই 7 নম্বর সাইজের ছোট স্যান্ডেল। আর আপনি একটা বড় কথা আমাদের কাছে লুকিয়েছেন। আপনি মৃগাঙ্কবাবুর খবর মোটেই আপনার কোনো বন্ধুর থেকে পাননি। মৃগাঙ্কবাবুকে আপনি আগে থেকেই চিনতেন। সম্ভবত উনি আপনার আত্মীয় হন। তার প্রমাণ আমি মৃগাঙ্কবাবুর বেডরুমে রাখা অ্যালবাম থেকে পেয়েছি, যেখানে আপনার ছবি আছে। এই বলে ঈশা পকেট থেকে একটা ছবি বের করলো, যেখানে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে আর তার মধ্যে মৃগাঙ্কবাবুকে চেনা যাচ্ছে। এটা বেশ কয়েক বছরের পুরনো ছবি, তাই মৃগাঙ্কবাবুকেও বেশ যুবক যুবক লাগছে। তার পাশে একটি অল্প বয়সী মেয়ে, চেহারায় আদল দেখে মনে হচ্ছে মেয়েটি মৃগাঙ্কবাবুর মেয়ে মিথিলা। তার পাশে আরেকজন মহিলা, খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় মেয়েটি আর কেউ নয় বরং উদিতি চৌধুরী। তখন বেশ মোটাসোটা ছিল আর তার পরনে একটা ওভারকোট। সম্ভবত ছবিটা কোনো হিল স্টেশনের। আশা করি বুঝতে পারছেন এই ছবিটা কার। উদিতি ম্যাডাম, এবার ঠিক করে বলুন, আপনার সাথে মৃগাঙ্কবাবুর কি সম্পর্ক? উদিতি চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। আমি সত্যি সত্যি মৃগাঙ্ক চৌধুরীকে আগে থেকে চিনতাম। উনি আমার দিদির হাজবেন্ড। এক কথায় বলতে গেলে উনি আমার জামাইবাবু। উপস্থিত প্রত্যেকটা মানুষ হতবাক হয়ে গেল। কেউ এই ব্যাপারটা কল্পনাই করতে পারেনি। ঈশা মিলনবাবুকে বলল, আপনি চিনতেন না এনাকে? না, আমি কখনো ওনাকে দেখিনি। দাদার বিয়ে হয়েছিল বেশ অনেক বছর আগে। তখন আমি শুনেছিলাম বৌদির একজন বোন আছে, কিন্তু সে তখন বাইরে ছিল, তাই তাই এই বিষয়ে আমি কিছুই জানি না। উনি সত্যি কথাই বলেছেন, উনি আমাকে কখনোই দেখেননি। আমি দিদির বিয়ের সময় বাইরে ছিলাম পড়াশোনার জন্যে। ফিরে আসার পর জামাইবাবু আর বাক্তের সঙ্গে আমি দেখাও করি, কিন্তু ততদিনে আমার দিদি মারা গেছেন মিথিলাকে জন্ম দিতে গিয়ে। এরপর আমি আবার ওনাদের সাথে যোগাযোগ হারিয়ে ফেলি, আর তার কিছু বছর পরই অশোকের সাথে আমার বিয়ে হয় এবং এরপর আমি ডিভোর্সের জন্য উকিল খুঁজি। আর তখনই জামাইবাবুর কথা আমার মনে পড়ে। তারপর এত বছর পর আমি ওনার সঙ্গে আবার যোগাযোগ করি। সেই রাতে আপনি এখানে কেন এসেছিলেন? আমি অশোকের বাড়ি থেকে চলে এলে ও কিছুতেই আমার পিছু ছাড়ে না। অনেক জায়গায় আমাকে ফলো করে ডিস্টার্ব করতো। এসব নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। আমি এসব নিয়ে আমার জামাইবাবুর সাথে ডিসকাস করতে অফিসে যাই, কিন্তু উনি আমাকে বলে যে বাড়িতে আসতে, কারণ আমি ওনার আত্মীয়, তাই অফিসে এসব নিয়ে আলোচনা তিনি করতে চান না। তাই আমি সে সন্ধ্যায় ওনার সঙ্গে এ বাড়িতে আসি। এখানে আসার পর উনি আমাকে লাইব্রেরিতে নিয়ে যান আর ওখানেই আমরা কেস নিয়ে ডিসকাস করি যে কিভাবে তাড়াতাড়ি ডিভোর্সটা করা যায়, এসব নিয়ে কথা বলি। জামাইবাবু আমাকে পরামর্শ দেন ডিভোর্সের পর আমি যেন দেশ ছেড়ে চলে যাই, উনি সব ব্যবস্থা করে দেবেন। তারপর আমি চলে যাই, আর এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না। আমি এসব খুন সম্বন্ধে কিছু জানি না স্যার। ওনাকে মারার তো আমার কোনো কারণ নেই। হ্যাঁ, তার মানে এই হলো সেই দিন সেই অপরিচিত মানুষের পরিচয়। উনি তার মানে মৃগাঙ্কবাবুকে? না না, উদিতি ম্যাডাম সত্যি কথা বলছেন, উনি খুন করেননি। তাহলে? উনি খুন করেননি ঠিক, কিন্তু ওনার কারণেই খুনটা হয়েছে। এসব আপনি কি বলছেন ম্যাডাম? আমি খুন করিনি। আপনি করেননি, করেছে সে, যার কারণে আপনার জীবনে এত সমস্যা। আপনি ঠিকই বলেছেন, আপনার হাজবেন্ড একজন টক্সিক এবং পজিটিভ মানুষ, এবং ওনার এই টক্সিক নেচারই ওনাকে দিয়ে এই খুনটা করিয়েছে। উদিতি চৌধুরী বিস্ফারিত চোখে এশার দিকে তাকিয়ে রইল। সবার চোখ চলে গেল অশোক বাবুর দিকে। ভদ্রলোক কিন্তু শান্ত চোখে সবটা দেখছিল। ওনার চোখে মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই। অশোক?
ওই যে ভালোবাসা আপনাকে ভালোবেসে করেছে। যেখানে অশোকবাবু বিয়ের পর আপনাকে বাড়ির বাইরে অবধি যেতে দিত না, সেখানে আপনি কিনা হঠাৎ করে আপনার জামাইবাবু, যে কিনা বিপত্নিক, তার সাথে এত বেশি যোগাযোগ করছেন, এমনকি তার বাড়িতে উঠতে চলে গেছেন। এসব তিনি কিভাবে মেনে নেবেন বলুন? তাই উনি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। আপনাকে তো ভালোবাসে, তাই আপনাকে মারতে পারেনি। বেচারা মৃগাঙ্কবাবু মাঝখানে ফেঁসে গেল। উদিতি চৌধুরী পাগলের মতো ছুটে গেলেন অশোকবাবুর দিকে। ঠাস ঠাস করে 4-5টা থাপ্পড় পড়ে গেল অশোকবাবুর গালে। অশোকবাবু নির্বিকার। উদিতি চৌধুরী কাঁদতে কাঁদতে বলল, তুমি একটা অমানুষ। নিজের ইগো স্যাটিসফাই করার জন্য একজন মানুষকে তুমি মেরে ফেললে। ছি 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 ছি। আমি কিভাবে তোমার মতো একটা জঘন্য মানুষের সঙ্গে এতদিন ছিলাম? ছি। নিজেকে সামলান এখন, এসব বলে আর লাভ নেই। কিন্তু আপনি ওনাকে ধরলেন কিভাবে? এ ব্যাপারে অশোকবাবুই আমাকে সাহায্য করেছেন প্রথম থেকে। বাগানে ওই 10 নম্বর জুতো অশোকবাবুর, উনি আজও ওই জুতো পরেই এসেছে। অশোকবাবু আর একটা সব থেকে বড় ভুল করেছে আমার বাড়ির সামনে নজর রাখতে গিয়ে। যেদিন ছবির রিপোর্টগুলো আমার বাড়িতে এসেছিল, সেদিন আমি দরজা খুলে ওগুলো রিসিভ করার সময় লক্ষ্য করি বাড়ির বাইরে লুকিয়ে কেউ যেন আমার উপর নজর রাখছে। পরে আমি ওই জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে দেখি একটা লোক রেইনকোট পরা, কিন্তু মুখটা দেখা যায় না। তাহলে বুঝলেন কিভাবে? কালকের ঘটনায়। কালকে আমার উপর যেই ব্যক্তি বাড়ির বাইরে হামলা করেন, তিনি আর কেউ না, অশোকবাবু। কালকেও সেম রেইনকোট পরেছিল। আর তারপর তো আপনি আমাকে বাকি সাহায্য করলেন জয়ন্তবাবু। আমি? হ্যাঁ, আপনি। আপনাকে বলেছিলাম না সেই বাইকের নম্বর ট্রেস করুন। হ্যাঁ, করেছি তো। অখিল রায়ের নামে রেজিস্টার্ড। আমরা ওনার ঠিকানা বের করে গিয়েছিলাম বটে, কিন্তু সেখানে কাউকে পাইনি। পাবেন কি করে? অখিল রায় তো বেঁচে নেই। উনি অশোকবাবুর বাবা। বাইকটা ওনার নামে রেজিস্ট্রেশন করা। ব্যাস, আর কি জয়ন্তবাবু, আপনার আসামিদের গ্রেফতার করুন। আমি তাহলে আসি। বড্ড ধকল গেল কয়েকদিন। এবার একটা লম্বা ছুটি কাটাতে হবে। চলি। শুনছিলেন ঋতু ভট্টাচার্যের কলমে গোয়েন্দা এশা সিরিজের গল্প বৃষ্টিময় প্রতিশোধ। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল আবির, আয়ুষী, মৃন্ময়, জয় দাস, জয় ভট্টাচার্য, বর্ণালী, সুদীপ্ত, সৌমজিৎ, আয়ুষ ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।